পরীক্ষায় 100তে 100 পাওয়া কি এতই সহজ, তা আবার বাংলাতে? হ্যাঁ, একদমই তাই। কারণ তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 7-এর বাংলার ফার্স্ট ইউনিটের এমন কিছু প্রশ্নপত্রের সাজেশন যা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল খেয়ে যাবে। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, একদমই ঠিক শুনেছো। 100তে 100%ই কমন। চলো তবে সময় নষ্ট আর বেশি না করে শুরু করে দিই, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বড়। তো যাই হোক, তোমাদের কাছ থেকে আর একটু ছোট্ট সময় চেয়ে নিব দুই একটা কথা বলার জন্য। তোমরা হয়তো অবাক হবে ভিডিওর ভয়েস শুনে, আর এমনটাই হওয়ার কথা, কারণ আমি এই চ্যানেলে আজকে নতুন রিক্রুট হয়েছি। এর আগের ক্লাসগুলো রহমান স্যার তোমাদেরকে খুব দক্ষতার সঙ্গে করিয়েছেন। তো যাই হোক, তোমাদের জন্য একটু খুশির খবর এটাই যে এবার তোমাদের জন্য সপ্তাহে 2টো করে ক্লাস আনা হবে এবং আগামী সপ্তাহে থেকে একদম লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। তো সাজেশন দেওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং একটা লাইক ঠুকে তোমরা বন্ধুদের কাছে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ঠান্ডা মাথা রেখে পরীক্ষার সাজেশনগুলো একবার দেখে নিই। তো প্রথমেই বলে রাখি, তোমাদের অসুবিধার কিছু নাই, কারণ প্রশ্নপত্রের উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে শুধু ভালো করে পড়ে মনে রাখা। ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো এমসিকিউ এর, আজ সকাল থেকে বসে গণেশ কি লিখছে? সকাল থেকে বসে গণেশ কি লিখেছে? গল্প, কবিতা, নাটক না ভ্রমণ কাহিনী? সঠিক উত্তর হবে কবিতা। নেক্সট প্রশ্ন, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সম্পাদক মানে কি? সম্পাদক মানে হলো কোনো খবরের কাগজের যিনি এডিটর তাকে বলা হয় সম্পাদক। তো কোন পত্রিকার সম্পাদক ছিলেন বলো? সাধনা, বঙ্গদর্শন, প্রবাসী না হিতবাদী? সাধনা, বঙ্গদর্শন, প্রবাসী না হিতবাদী? কোনটা উত্তর হবে? সঠিক উত্তর হবে প্রবাসী। প্রবাসী পত্রিকার সম্পাদক। এর পরের প্রশ্নতে দেখো, দৈবের বশে জীবতারা কোথায় খসে পড়তে পারে? বলো দেখি, কোথায় খসে পড়তে পারে? স্বদেশে, ভারতে, প্রবাসে না বিদেশে? এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের লেখা। দৈবের বশে জীবতারা কোথায় খসে পড়তে পারে? স্বদেশে, ভারতে, প্রবাসে না বিদেশে? তো সঠিক উত্তর হবে প্রবাসে। প্রবাসে কথার অর্থ কি? প্রবাসে কথার অর্থ হলো ফরেন, যাকে ইংলিশে বলা হয়। প্রবাসী মানে হলো বিদেশ, বিদেশে হলো এর উত্তর, অর্থাৎ এখানে প্রবাসে। তো পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ টাইপ প্রশ্ন। তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর। তো ড্যাশে কি হবে? ডাকে, গানে, কলতানে না ধ্বনিতে? কোনটা হবে? চটপট উত্তর বলো। তো এটার সঠিক উত্তর হবে কলতানে। পরের প্রশ্নতে আমরা চলে যাব ব্যাকরণের প্রশ্ন, যে নিচের কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ কোনটি নিচের? কানাই, কাজ, কেষ্ট না কৃষ্ণ? এই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই। নিচের কোনটি তদ্ভব শব্দ? কানাই, কাজ, কেষ্ট না কৃষ্ণ? তো সঠিক উত্তর হবে কাজ। কাজ হচ্ছে একটি তদ্ভব শব্দ, ভালো করে মনে রাখবে, কাজ হলো একটি তদ্ভব শব্দ। নেক্সট প্রশ্ন, চা, চিনি, লুচি। চা, চিনি, লুচি, ভালো করে মনে রাখো, চা, চিনি, লুচি, একদম মনে রেখে দেবে। এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? চা, চিনি, লুচি, এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, বর্মী, ফরাসি না চীনা ভাষা? কোন ভাষা থেকে এসেছে? তাড়াতাড়ি বলো, যদি তোমরা পারো তাহলে আগে থেকে মনে করে রাখো কোন ভাষা থেকে এসেছে। সঠিক উত্তর হবে চীনা। চীনা ভাষা, অর্থাৎ চীনের ভাষা, এটা চীন ভাষা থেকে এসেছে। নেক্সট প্রশ্ন, বাবা এটা কোন দেশীয় শব্দ? বাবা যে কথাটা আমরা বলি, বাবা অর্থাৎ ফাদার, এই বাবা কথাটা কোন দেশীয় শব্দ? ওলন্দাজ, তুর্কি, পেরু না স্পেনীয়? কোনটা হবে? এটা হবে তুর্কি। তুর্কিদের ভাষা হচ্ছে বাবা। তো পরের প্রশ্ন দেখো, এবার এসএকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম পরীক্ষায় আসবেই। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি? রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি? তো উত্তর হচ্ছে রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল হলো কুমোরপাড়া। উত্তর কি? উত্তর হলো কুমোরপাড়া, একদম মনে রাখার বিষয়। নেক্সট প্রশ্ন, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? খোকনের বাবার চিত্রকর বন্ধু
কোথায় থাকেন? চিত্রকর মানে কি? যিনি ছবি আঁকেন। তো খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? লখনৌতে থাকেন। খোকনের বাবার চিত্রকর বন্ধু থাকেন লখনৌতে। নেক্সট প্রশ্ন, কখন পদ্য লেখা সহজ হবে? পদ্য লেখা কখন সহজ হবে? তো যখন ছন্দ জানা না থাকলে, যখন ছন্দ জানা থাকবে তখনই পদ্য লেখা সহজ হবে। কারণ পদ্য মানে কি? পদ্য মানে হলো কবিতা। কবিতায় ছন্দ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ছন্দ না হলে তা কবিতা হয়ে উঠতে পারে না। তো ছন্দ জানা থাকলে তবেই পদ্য লেখা সহজ হবে। পরের প্রশ্নতে আছে, জোনাকিরা কোথায় অ আ লিখেছে? জোনাকিরা কোথায় অ আ লিখেছে? তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো কোথা থেকে এই প্রশ্নটা এসেছে, কারণ তোমরা অলরেডি বই পড়ে ফেলেছ। তো জোনাকিরা কোথায় অ আ লিখেছে? জোনাকিরা বকুল গাছে অ আ লিখেছে। উত্তর আমি এখানে বলেই দিয়েছি, তোমরা জাস্ট মনে রাখবে, আরেকবার তোমাদের রিভিশন হয়ে যাবে, লাস্ট মিনিট রিভিশন। তো জোনাকিরা কোথায় অ আ লিখেছে? বকুল গাছে অ আ লিখেছে। তো পরের প্রশ্নটা দেখো, ব্যাকরণের প্রশ্ন। ছেড়াদ্দ হাত, এটা কি ধরনের শব্দ? ছেড়াদ্দটা হলো অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো, ছেড়াদ্দ হলো অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ। আবার বলো, ছেড়াদ্দ হলো অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ। একটু আগে আমরা কি জানলাম? কোনটা তদ্ভব শব্দ? কাজ। কাজ কথাটা যেমন তদ্ভব শব্দ, ঠিক একই রকমভাবে এখানে হাত যে কথাটা আছে এটাও হলো একটি তদ্ভব শব্দ। একদম মুখে মুখে মনে রাখতে হবে, মুখে মুখে বললে যেন তোমরা বলে দিতে পারো, একদম লিখে দিতে পারো সাথে সাথে। তো পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে কি না, খণ্ডিত শব্দ কাকে বলে? জানি তোমরা একবার পড়েছো, রহমান স্যার তোমাদেরকে একবার করিয়ে দিয়েছেন এই বিষয়ে আলোচনা। তো আবার তোমাদেরকে জানতে হবে যে খণ্ডিত শব্দ কাকে বলে। একবার রিভিশন করে নেওয়াটা সব থেকে ভালো। রিভিশন না হলে কোনো কিছুই খুব ক্লিয়ারলি তুমি প্রেজেন্ট করতে পারবে না। অতএব খণ্ডিত শব্দ কাকে বলে? কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। যদি তোমরা এটা মুখস্থ করতে না পারো বা ব্যর্থ হও, তাহলে তোমাদেরকে ভেঙে ভেঙে মুখস্থ করতে হবে। প্রথমে পড়বে কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। আবার বলে দিচ্ছি, কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। ভালো করে মনে রাখো, কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। তো আশা করি তোমাদের এটা ভালোই মনে থেকে গেছে। আমার মতো এইভাবে আরও 2-5 বার বললেই তোমাদের এটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, মিশ্র শব্দ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মিশ্র শব্দ। আসবেই পরীক্ষায়, মিশ্র শব্দ কাকে বলে? মিশ্র শব্দ কাকে বলে? মিশ্র মানে কি? মিশ্রের ইংলিশ কি তোমরা জানো? মিশ্রের ইংলিশ হচ্ছে মিক্সিং। তো মিশ্র শব্দ, অনেক কিছু শব্দ একসঙ্গেকে বলা হয় মিশ্র শব্দ। তো তোমাদের অনেক কিছু শব্দ, এটা শর্টকাটে উত্তর দিলে হবে না, তোমাদেরকে ব্যাখ্যা করে প্রশ্ন উত্তর দিতে হবে, তবে তোমরা ফুল মার্কস পাবা পরীক্ষায়। তো যাই হোক, মিশ্র শব্দ কাকে বলে না, তৎসম, তদ্ভব ও দেশি ও বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। মিশ্র শব্দ বলে। যদি তোমাদের মাথার উপর দিয়ে উড়ে গেছে এই ব্যাপারটা আমি জানি, তো তোমরা আবার পড়ো, ভেঙে ভেঙে পড়ো। না বুঝতে পারলে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা এটা বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দেন। আমি আবার অবশ্যই এই নিয়ে নতুন ভিডিও বানিয়ে দেবো। তো না বুঝতে পারলে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝতে পেরেছো। তো চলো আবার পড়ো, যে মিশ্র শব্দ কাকে বলে না, তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। আশা করি তোমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। তো চলো তার পরের প্রশ্নতে যাওয়ার আগে আরও একটা বিষয় তোমাদের বলে রাখি, যে মিশ্র শব্দের আরেকটা উদাহরণ তোমাদের জেনে রাখা দরকার, সেটি হলো পাখনাওয়ালা। পাখনাওয়ালা
অবশ্য আমি এখানে লিখিনি কারণ সময় খুবই কম। তো পাখনাওয়ালা মনে রাখবে, এটাও একটা মিশ্র শব্দ যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পরের প্রশ্ন দেখো, বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। অর্থাৎ বুঝতে পেরেছো বিদেশি মানে, একটু আগে বললাম বিদেশি ব্যাপারটা কি। তো বিদেশি ও তৎসম শব্দ দুটোকে যোগ করে যেটা হয় সেই দুটো সংকর শব্দ, এদেরকে বলা হয় সংকর শব্দ। এর উদাহরণ দাও। প্রথমত উত্তর দেখো, এখানে লেখাই আছে, একটা হচ্ছে জল হাওয়া, জল হাওয়া, একটা হেড পণ্ডিত। দেখো জল হাওয়া দুটো শব্দ, জল হাওয়া। আবার আর একটা কী আছে এখানে, হেড পণ্ডিত। দেখো হেড আর পণ্ডিত, হেড মানে কি মাথা, কিন্তু এখানে হেড মানে কি প্রধান। হেড মানে প্রধান, মানে মেন, যে যাকে বলা হয় হেড। হেড এটা হলো ইংরেজি ভাষা, মানে বিদেশি শব্দ। ইংরেজি তোমরা জানো, ইংরেজি মানে বিদেশি শব্দ। ইংলিশ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, বিদেশি শব্দ। তো তো তোমাদের যেটা ইংলিশের সাজেশন তো দেওয়া হবে তোমাদের আগামী সপ্তাহে, দেওয়া হয়ে যাবে, আগামী সপ্তাহে দেওয়া হয়ে যাবে ইংরেজি সাজেশন। তো ইংরেজির যে গ্রামারে তোমরা জানি যে একটু দুর্বল আছো ইংরেজি, তো অসুবিধা নাই, আমি এবার নতুন চলে এসেছি। তো আমি তোমাদেরকে একদম গ্রামার শিখিয়ে একদম ইংলিশে এক্সপার্ট করে দেবো। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার ও লাইক করে দাও, যাতে করে আমার নতুন ভিডিও ইংলিশের হোক, অঙ্কর হোক, শর্টকাট আছে অঙ্কর অনেক, এইগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছাতে পারি। তো যাই হোক, শেয়ার করে দাও, তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। তো তারপর নেক্সট প্রশ্ন, তাহলে এটার উত্তর বুঝতে পেরেছো, একটা জল হাওয়া, একটা হলো হেড পণ্ডিত। নেক্সট প্রশ্ন উত্তর এবার চলে আসো। এটা একটু বড় হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে ভিডিও, অর্থাৎ বড় হচ্ছে, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো নেক্সট প্রশ্ন, কালিয়ার বনে কিভাবে যাওয়া যায়? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা কোথা থেকে দিয়েছে, মাকু থেকে দিয়েছে। কালিয়ার বনে কিভাবে যাওয়া যায়? তো কালিয়ার বন যদি যেতে হয় তাহলে প্রথমে লিখবে গলির পর বড় রাস্তা, জানোই তোমরা, লেখা ছিল বইয়েই, গলির পর বড় রাস্তা, তারপর গির্জে গোরস্থান, এরপর শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার বনে যাওয়া যায়। তো মনে রাখার বিষয় এখানে, কিভাবে মনে রাখবে, ভেঙে ভেঙে পড়ো। মনে রাখা মানে তোমাকে ভেঙে ভেঙে পড়তে হবে। তো প্রথমে গলির পর কি বড় রাস্তা, তারপর গির্জা গোরস্থান, এরপর শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার বনে যাওয়া যায়। তো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখবা, খাতায় লিখেও রেখে দেবা প্রশ্নগুলো। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে আম্মা কে ছিলেন, অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে মাকু গল্পে আম্মা কে, অর্থাৎ আম্মা কে ছিলেন, আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। সোনাটিয়ার বাপির ধাইমা ছিলেন আম্মা। কিন্তু তোমরা এইভাবে উত্তর লিখবা না, তোমরা পরীক্ষায় পূর্ণ বাক্যে উত্তর লিখবা। কীভাবে লিখবা? তোমরা লিখবা মাকু গল্পে আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। নেক্সট প্রশ্ন আছে দেখো, মাকুকে কে বানিয়েছিল? খুবই প্রশ্ন, মানে এত ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মাকুকে কে বানিয়েছিলেন? মাকুকে ঘড়িওয়ালা বানিয়েছিলেন। এরভাবে উত্তর কিন্তু লিখবা না, ভুল। তোমরা লিখবা মাকু গল্পে মাকুকে ঘড়িওয়ালা বানিয়েছিলেন, এটা হলো সঠিক উত্তর। যেহেতু আমার এখানে সময় খুবই অল্প, আমি তাড়াতাড়ি লিখে দিয়েছি। তো মাকুকে কে বানিয়েছিল? ঘড়িওয়ালা। তো তারপর এবার নেক্সট প্রশ্নতে চলে আসি, চলো। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দাও। তারপরে দেখো, কুতুব মিনার নামটি কার ও নামানুসারে রাখা হয়েছে এবং কেন? এবার দেখো প্রশ্নটা একটু বেড়ে গেল, মানে উত্তর বেড়ে গেল একটু। তো কিছু করার নেই, একটু বড় উত্তর লিখতেই হবে, এইটুকু থাকবেই, তোমাদের পড়তেই হবে, কিছু করার নেই, কারণ তোমরা 7-এ উঠেছ। তো কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বললাম না আজকে সাজেস্টিভ, একদম পরীক্ষায় হুবহু কমন থাকবে। তো সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। কুতুব মিনার তাহলে কে তৈরি করেন? সুফি সাধক খাজা কুতুবুদ্দিন আইবক কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। অবশ্যই এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে, দুবার কুতুবুদ্দিন আইবক লেখা, না ঠিকই আছে। তো সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার, এটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফি সাধকদের নাম অনুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে। তো এখানে তোমাদের আর একটা প্রশ্ন কিন্তু ঢুকে গেল, যে কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে? এটার উত্তর, কুতুব মিনার নামটি কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছে। তো নেক্সট প্রশ্ন চলে আসি, ও মশাই
এমন বিকট শব্দ করছেন কেন? আশা করি তোমরা বুঝে গেছো এটা কোথা থেকে দিয়েছে। পাগলা গণেশ গল্প থেকে দিয়েছে, ঠিক। ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এই কথা বলেছিল এবং কোন কাগজে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? তো তোমরা উত্তর যেভাবে লিখবে, প্রথমে লিখবে পাগলা গণেশ গল্পে, এটুকু তোমাদের জোড়া লাগাতেই হবে প্রথমে। তো পাগলা গণেশ গল্পে পাগলা গণেশের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল। কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল? পাগলা গণেশের উদ্দেশ্যে। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে এই কথা বলেছিল। পাগলা গণেশের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছিল। আর একটা কি না, আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে এই কথা বলেছিল। আর পাগলা গণেশ গলা ছেড়ে গান গাওয়াকে তার বিকট শব্দ বলে মনে করেছিল। কারা? তারা বিকট শব্দ বলে মনে করেছিল। এর পরের প্রশ্ন চলে আসি। এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করে জানিয়েছেন? এটা খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? ভালো করে একদম খাতায় নোট করে নেবে, নোট করে নিয়ে একদম মুখস্থ করে ফেলবে, ঝাড়া মুখস্থ, যেন গড় করে লিখতে পারো তুমি। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। বুঝতে পেরেছি? তোমরা হয়তো বুঝতে পারো নি, আবার পড়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে, স্মৃতি মানে কি? মনে রাখার বিষয়কে স্মৃতি বলে, বা স্মৃতি মানে তোমরা বুঝতে পেরেছো মেমোরি যাকে বলে, মেমোয়ার। অমর হয়ে থাকার জন্য, অমর মানে কি? চিরকাল বেঁচে থাকাকে বলা হয় অমর। এই অমর হয়ে থাকার জন্য কি করেছেন? রিকোয়েস্ট করেছেন, প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করে থাকেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়, কখনো যেন ইরেজ না হয়ে যায়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটি ভালো করে মুখস্থ রাখতে হবে। নেক্সট কোশ্চেনে দেখো, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা, আর একটা বিষয় হলো বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। তাহলে কি আবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? কবি মাতৃভাষার কাছে ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, তারপর তোমরা পড়েছো কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা, আর বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্য তুলে ধরেছেন। তো এই হলো এত সাজেশন। তো তোমরা যদি অসুবিধা থাকে তো প্রশ্নগুলো আরও একবার দেখে নিতে পারো। প্রশ্নগুলো আরেকবার পড়ে দেবো? তো চলো আরেকবার পড়ে দিচ্ছি প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন ছিল আজ সকালে থেকে একবার ফার্স্ট রিভিশন হয়ে যাক। ফার্স্ট রিভিশন, তোমরা চটপট উত্তর বলবে মুখে মুখে। আজ সকাল থেকে বসে গণেশ কী লিখছেন? কবিতা। রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বলো। প্রবাসী পত্রিকা। দৈবের বসে জীবতারা কোথায় খসে পড়ে? প্রবাসে। ঠিক। তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর। কী হবে? কলতানে। নিচের কোনটি তদ্ভব শব্দ? কাজ। বলেছি কাজ। আর একটা কী বললাম তোমাদের এক্ষুনি? পাখনাওয়ালা, এটাও আর একটা তদ্ভব শব্দ। তারপর কি আছে? চা, চিনি, লুচি, এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? তাড়াতাড়ি বলো, কোন ভাষা থেকে এসেছে এগুলো? বললামই, চাইনা মানে চীনা ভাষা। নেক্সট শব্দ বাবা, কোন দেশীয় শব্দ? বাবা হলো তুর্কি শব্দ। নেক্সট দেখো, রামকিঙ্কর প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি? কুমোরপাড়া। খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকতেন? লখনৌতে। কখন পদ্য লেখা সহজ হবে? ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে। জোনাকিরা কোথায় অ আ লিখেছেন? জোনাকিরা বকুল গাছে অ আ লিখেছে। ছেড়াদ্দ হাত, এটা কি ধরনের শব্দ? ছেড়াদ্দটা হচ্ছে
অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ, একদম মুখস্থ রাখবে। ছেড়াদ্দ হলো অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ। খণ্ডিত শব্দ কাকে বলে? কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। মিশ্র শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব ও দেশীয় বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। বিদেশি ও তৎসম শব্দের যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। কি? একটা জল হাওয়া আর একটা হেড পণ্ডিত। তারপর হচ্ছে কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়? গলির পর রাস্তা, বড় রাস্তা, তারপর গির্জে, গোরস্থানের পর শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার বন যাওয়া যায়। তারপর কি আছে? আম্মা কে ছিলেন? তোমাদের বলেছি এটা আসবেই পরীক্ষায়, দেখে নিও। আম্মা কে ছিলেন? আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। মাকুকে কে বানিয়েছিল? ঘড়িওয়ালা। কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে? সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার। এবং কেন রাখা হয়েছে? সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিলেন। সেই সুফি সাধকের নাম অনুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে। ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল আর কোন কাজে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও বলছি আমি। পাগলা গণেশের উদ্দেশ্যে একথা বলা হয়েছিল আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে কথা বলেছিল। পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। তারপরে কি আছে? এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমির মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার জন্য এই প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুল করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম মুছে যেন না যায়। মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন? কবি মাতৃভাষার কাছে ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। তো যাই হোক, আজকে এত দূরই ছিল। এই হলো সাজেশন তোমাদের বাংলা। তো তোমরা বুঝতে পেরেছো যে কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি, একদম পরীক্ষার সঙ্গে হুবহু মিলে যাবে এবং আশা করি তোমরা পরীক্ষায় 100তে 100 পাবেই পাবে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আজকে দিয়ে দিয়েছি। বাংলার সাজেশন 2024-এ কোন ক্লাস 7-এর। তো তোমাদের একটাই অনুরোধ যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কোনো যদি অসুবিধা থাকে, কোনো প্রশ্ন থাকলো, কোনো বিষয়ে জানতে ইচ্ছে হলো বা কিছু, তো তোমরা জাস্ট শুধু ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক করে বন্ধুদের কাছে কিন্তু একটু বেশি করে শেয়ার করে দাও। তাহলে কি হবে? তাহলে আমাদেরও একটা মোটিভেশন তৈরি হবে এবং আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। তো এত দূরই থাক আজকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। পড়াশোনা করো মন দিয়ে, পরীক্ষায় ভালো করে একদম লিখে দিয়ে চলে আসো এবং আমাকে যেন পরীক্ষার নাম্বার শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে কিন্তু পরীক্ষার নাম্বার, যে তুমি পরীক্ষায় কত পেলে। তো চলো আজকে এত দূরই থাক, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।